আজকে ডুয়ার্সের ৩ নম্বর দিন। আমরা রিসব থেকে নেমে যাচ্ছি মূর্তির দিকে। তো সেই রাস্তায়, পাহাড় থেকে নামার রাস্তায় আমরা বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি এবং ইচ্ছে মতো আজকে আমরা ছবি তুলে নিয়েছি, কারণ আগের দিন যেহেতু দাঁড়ানোই হয়নি কোনো জায়গায়। তো বৃষ্টি কিন্তু কমেনি, সেই টানা বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস। এই যে আমরা দেলো পার্কে এসেছি, দেলো পার্কে যদিও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু যেহেতু আকাশে প্রচণ্ড মেঘ, তো আমাদের থেকে কিছুটা দূরে কী আছে তাই দেখতে পাচ্ছি না। তো কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরের কথা, কিন্তু তবুও এত সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, খুব সুন্দর লাগছিল। আমাদের এখানে ছবিগুলো খুবই সুন্দর সুন্দর উঠেছে, সেই কারণে খুব একটা যে মন খারাপ করছিল তা নয়। কিন্তু দেলো পার্ক থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি আর থামেনি। আমরা পুরো পাহাড়ি রাস্তাটা সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এই যে আমরা দেলো পার্কে ঘুরে বেড়াচ্ছি এবং আই লাভ কালিম্পং যেখানে লেখা আছে সেখানে তো আমি আর আমার বাপি রীতিমতো অ্যাডভেঞ্চার করেছি বলা যায়, আর কেউ যায়নি। তো এই যে আমি ছাতা মাথায় খানিক ঢং করে নিলাম, কারণ ঢং করাই জীবন। তো দেলো পার্ক হয়ে আমরা আস্তে আস্তে নেমে আসছি রাস্তা, সেখানে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম ছবি তোলার জন্য। এই যে একটা বড় সড়ো ফলস ছিল, এইখানে একটুখানি ছবি না তুললে হচ্ছিল না, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই কয়েকজন নেমে একটা ফটো সেশন করে নেওয়া হয়েছিল। তার সাথে ফার্নে ঢাকা এই পাহাড়ি রাস্তাটাও বাদ যায়নি। তো আমি যেটা বলছিলাম যে একটা গল্প বলার ছিল, সেই গল্পটা আমি এখন বলবো। আসলে জোকের জন্য আমাদের সাবধান করে দেওয়া হয়েছিল রিসবে, কিন্তু আমি সেই দোলনা খাচ্ছিলাম না, এর আগের ভিডিওতে আমি দেখেছি। সেই দোলনাতেই জানি না কোনোভাবে হয়তো জোক ছিল। তো এরপরে বাথরুমে যখন আমি ফ্রেশ হতে ঢুকি হোটেলে গিয়ে, সেখানে দেখছি আমার হাতে দুটো জোক লেগেছিল। তো যাই হোক, হালকার ওপর দিয়ে সেই বিপদটা চলে গেছে, বেশি কিছু হয়নি। তো তারপরে আমাদের খুবই ভয়ের মধ্যে সারা রাত গেছে। এই যে এটা হচ্ছে গরুবাথানের চেল ভিউ পয়েন্ট, যেটা আগের দিন ক্যান্সেল হয়েছিল। ভয়ানক নদী, তার ভয়ানক স্রোত, নদীর পাশে পুলিশ দাঁড়িয়েছিল যাতে বেশি কাছে না কেউ যেতে পারে। খুবই যেমনই সুন্দর তেমনই ডেঞ্জারাস। তো এই চেল নদীর এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা আইসক্রিম খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। তখন প্রায় দুপুর হয়ে গেছে, আমরা পাহাড় থেকে নেমেই যাচ্ছি। শেষ পর্যন্ত আমরা পাহাড় থেকে নেমে সমতলে এসে পৌঁছালাম। এটা একটা ভ্যালি, যতদূর সম্ভব নেওড়া ভ্যালি, আমি বলতে পারবো না। তো এরপরে এখান থেকে আমরা বাতাবাড়িতে এসে পৌঁছালাম, মূর্তির বাতাবাড়ি। এই বিস্তীর্ণ চা বাগানের মাঝেই ছিল আমাদের যে রিসর্টটা, গ্রিন টি রিসর্ট। একটা ছবির মতো সাজানো একটা খুব সুন্দর জায়গা। এটাও আমাদের খুবই পছন্দ হয়েছিল, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। আমরা যতগুলো জায়গায় ছিলাম তার মধ্যে এই রিসর্টটাই থাকার জায়গা হিসেবে, বাসযোগ্য জায়গা হিসেবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আমার। যদিও সবটাই আর্টিফিশিয়ালি সাজানো, ন্যাচারাল নয়, কিন্তু খুবই সুন্দর সাজানো। তো যাই হোক, এখানে একটা বড় সড়ো ফোয়ারাও ছিল। রাত্রেবেলা সেই ফোয়ারাটা সাধারণত চালানো থাকে। তো যখন আমরা বাতাবাড়িতে পৌঁছালাম, আমাদের খুব সুন্দর একটা ওয়েদার আমাদের ওয়েলকাম করলো, খুবই সুন্দর ছিল। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে আমরা যেহেতু ওয়েদারটা ভালো আছে, আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে তিস্তা ব্যারেজটা দেখেই আসবো। কারণ বর্ষাকালে পাহাড়ের ওয়েদার তো বলা যায় না, যদি পরে বৃষ্টি হয়। এই যে আমাদের হোটেলের রুমটা খুব পছন্দ ছিল, খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটা সুন্দর দৃশ্য। এবং এই যে আমাদের ছোট্ট একটা ব্যালকনি, এখানে আমি নাচও করেছি শেষ পর্যন্ত। শেষের দিন আমি নাচ করতে পেরেছি। ওই যে এখানেও দোলনা ছিল, যদিও সবাই এবার আমাকে রাগাচ্ছিল আমি দোলনায় বসে অত সুন্দর একটা বিপদ বাঁধিয়েছিলাম বলে। ফ্রেশ হয়ে আমরা খেতে বসলাম। এখানেও খাবার দাবার খুব সুন্দর ছিল এবং আমরা এখানে যতবারই খেয়েছি ততবারই প্রত্যেকবার, সত্যি কথা বলছি, প্রত্যেকবার আলাদা আলাদা আইটেম, আলাদা আলাদা ফুড আইটেম, এবং প্রত্যেকটা জিনিসই অসাধারণ টেস্টি ছিল। খুব খাওয়া দাওয়া, আমাদের সত্যি কথা বলছি, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে এবারে। তো খেয়ে দিয়ে আমরা এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমরা এখান থেকে বেরিয়ে
জঙ্গলের মধ্যে দিয়ে আবার রওনা হলাম তিস্তা ব্যারেজ দেখতে। তো কি জঙ্গল আমি জানি না, গরুমারা জঙ্গল হতে পারে বা অন্য কিছুও হতে পারে, কিন্তু খুব যে ঘন জঙ্গল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা একটা নদী, আমার সিরিয়াসলি নদীর নামটা মনে নেই। তো এরপরে আমরা আস্তে আস্তে তিস্তার দিকে এগিয়ে চলছি। আর প্রথম দিন এসে আমরা তোর্সার ভয়ানক রূপ দেখেছিলাম, আজকে আমরা দেখব তিস্তার ভয়ানক রূপ। এবং এটা তো সমতলের নদী, ভয়ানক চওড়া। এই নদী যেন শেষই হচ্ছে না, আমরা ব্রিজের ওপর দিয়ে চলেই যাচ্ছি গাড়িতে করে অনেকটা যাচ্ছি, কিন্তু নদী যেন আর শেষ হয় না। এবং আমি যে দিকটা বসেছিলাম ওই দিকটা যেহেতু বাঁধের উল্টো দিক, তাই এদিকে জলটা স্রোত থাকলেও কিছু কিছু জায়গায় চড়া পড়েছিল। আসল যে নদীর রূপটা সেটা এর অপোজিটে বোঝা যাচ্ছিল, যেটা আমি খানিকক্ষণ পরেই দেখাতে পারবো ভিডিওতে। তো এই যেটা বলছিলাম, নদী আর শেষ হয় না, আমরা চলেই যাই। শেষ পর্যন্ত নেমে আমরা এই যে নদীর কাছে যাচ্ছি। বিশাল যে নদীর যে মানে যে অ্যাকচুয়ালি বলে না স্রোতস্বিনী নদীর যে আওয়াজ, নদী বয়ে যাওয়ার যে আওয়াজ, সেইটা কিন্তু এই সময় এই বর্ষাকালে না এলে আমরা বুঝতে পারতাম না। তো আমরা এখানে খানিকক্ষণ তিস্তার রূপ দেখলাম। তখন রোদ উঠেছিল, তো খুব সুন্দর লাগছিল চারিদিকটা, আকাশটাও খুব সুন্দর ছিল। তো খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে। এই যে এরা দুজন তিথি আর বৃষ্টি সাইকেলে চাপলো, আমার ভাগ্যে জোটেনি, কারণ আমার কোনো সঙ্গী ছিল না, তাই আমি নিজে একটুখানি হেঁটে নিলাম রাস্তাটা দিয়ে। কি আর করব, দুঃখের বিষয়। তো এরপর সেখান থেকে আমরা আইসক্রিম খেলাম, ভিডিও করতে ভুলে গেছি। দিয়ে তারপর টোটোয় করে আরেকটা ভুটানের ব্রিজের আদলে আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল এখানে। তো সেখানে গিয়ে আমার এই সারমেয় বন্ধুরা অবশ্যই আমার সাথে কথা বলতে চলে এসেছিল, এবং মা আমাকে প্রচণ্ড পরিমাণে বারণ করেছিল যাতে আমরা গায়ে হাত না দিই। সেই জোকোটার পর থেকে আর কি ভয় হয়ে গেছে সবার। তো ওদের সাথে একটুখানি মুখেই কথা বলে আবার ফিরলাম হোটেলের পথে। এই যে আমাদের বাতাবাড়ি রিসর্টের বড় সড়ো ফোয়ারা, রাত্রেবেলা ফোয়ারা দেখে আমরা যে যার হোটেল রুমে চলে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে পকোড়া খেয়ে আজকের দিনটাকে শেষ করলাম। বাই।